তো এর আগের দিন আমরা কি করেছিলাম, আর সিএল, তাই তো? তো সিও করেছিলাম আর এলও করেছিলাম। তো ওখানে প্রত্যেকের ক্যারেক্টার সম্বন্ধে আলাদা করে জেনেছিলাম। আর এর ক্ষেত্রে কি কি ছিল মনে আছে সবগুলো? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লাগবে কাজে। এবার আজকে যেটা করছি সেটা হচ্ছে এই তিনটাকে একসাথে লাগাবো। তাহলে তিনটাকে যদি আমি একসাথে লাগিয়ে দিই সিরিজে, তাহলে কি ঘটবে? তার মানে আমরা এখন যেটা করতে যাচ্ছি, এল সি আর এই তিনটাকে একসাথে লাগাবো। এর মানে এরকম না, আমি যেরকম বললাম যে এল সি আর, এর মানে এরকমই ব্যাপার না যে এলটা আগে তারপরে সি তারপরে আর থাকবে, বা আগে আর তারপরে সি তারপরে এল থাকবে, এরকম কোনো ব্যাপার না। যে এটা পরপর লাগানো থাকবে, সিরিজে লাগানো থাকলেই হলো পরপর। বুঝতে পেরেছি আমার কথা? তাহলে এবার এলসিআর মানে এরকম ব্যাপার না যে এলসিআর কি পরপর লাগাতে হবে, মানে প্রথমে এল তারপরে সি তারপরে আর, এরকম কোনো ব্যাপার নেই। এরকম হতে পারে যে প্রথমে হয়তো আমি আর লাগিয়েছি, তারপরে সি লাগাচ্ছি, তারপরে ধরো এল কে লাগাচ্ছি, এরকম হতেই পারে। তো আমরা লাগাচ্ছি এলসিআর সিরিজ সার্কিট করছি। এবার এটা করছি কারণটা কি, এলসিআর টাকা কেন করে নিচ্ছি? কারণ হলো যে এলসিআর যদি আমি শিখে নিই, এর ক্যারেক্টার সম্বন্ধে যদি পুরো ধারণা আমাদের জন্মে যায়, তাহলে কি হবে, যদি আমার কোনো বর্তনীতে যদি দুটো এরকম থাকে, একটা ধরো আর আছে আর ধরো সি আছে, তার মানে কে নাই? এল নাই। তাহলে যে সূত্রগুলো পাবো ওই সূত্র এর জায়গাতে কত বসিয়ে দেবো, 0 বসিয়ে দেবো, তাহলে ওই সূত্রটা আমার নিজে থেকে হয়ে যাবে। যদি কোনো বর্তনীতে দেখা গেল যে সি আছে আর আর আছে, ধরো সি আছে আর ধরো এল আছে, তো সি আর এল যদি থাকে তাহলে আর এর জায়গাতে কত বসিয়ে দিব, 0 বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তার মানে এলসিআরটা যদি আমরা ভালো করে বুঝে নিই, তাহলে যত কিছু আছে সবই আমাদের একসাথে হয়ে যাবে। হয়েছে? এবার আমরা যেটা এখন করতে যাচ্ছি, এলসিআরটাকে সিরিজে লাগাবো এবং ছবিটা একটু বড় করে রাখবে, তাহলে তোমাদের পুরোটা ক্লিয়ার হবে। বুঝতে পারলে? তাহলে তোমরা হেডিং করো এলসিআর সিরিজ বর্তনী বা এলসিআর এর তাহলে এলসিআর সিরিজ সার্কিট। তাহলে এই এখানে কি কি থাকবে, এল থাকবে, সি থাকবে আর আর থাকবে। তো আমরা করছি কি, এল, তাহলে আমি এখানে একটা এল লাগাচ্ছি, এল মানে কি এটা তো, তাই তো? তারপরে কি থাকবে, সি থাকবে, তাহলে একটা সি কে লাগাচ্ছি, আর তারপরে কি থাকবে, আর থাকবে। এবার এর সঙ্গে কি লাগানো থাকবে, একটা এসি উৎস লাগানো থাকবে। তাহলে এসি যদি লাগানো থাকে তাহলে একটা এসি সোর্স, ব্যাটারি দিয়ে তো হবে না। আচ্ছা, এবার ভালো করে বলো যে এই সার্কিটের মধ্যে ভোল্টেজ, প্রত্যেকের মধ্যে ভোল্টেজ একই থাকবে না প্রবাহ একই থাকবে? প্রবাহ একই থাকবে। তাহলে এর আগের দিন যেগুলো করছিলাম সেগুলোতে প্রত্যেক জায়গাতে ভোল্টেজের ইকুয়েশন লিখছিলাম। এখানে কার ইকুয়েশন লিখছিলাম, ভোল্টেজের, এবং ভোল্টেজের ইকুয়েশন থেকে কারেন্টের ইকুয়েশন বের করছিলাম, দিয়ে তুলনা করছিলাম যে তাদের মধ্যে দশা পার্থক্য আছে কি নেই। কিন্তু এখানে যে ইকুয়েশনটা, এখানে যেটা ইকুয়েশন লিখবো সেখানে ভোল্টেজ লিখলে গন্ডগোল পেয়ে যাবে। কারণটা কি, এর মধ্যে আলাদা ভোল্টেজ হবে, এর মধ্যে আলাদা হবে, এর মধ্যে আলাদা হবে, তাহলে গন্ডগোল পেয়ে যাবে। তো আমরা প্রত্যেকের মধ্যে যেহেতু কি আগে থাকবে, কারেন্ট একই থাকবে, তাহলে আমি কারেন্টের ইকুয়েশনটা এখানে লিখছি, I is equal to I0 sin ওমেগা টি। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আমি যদি কোনো মতে ভি এর ইকুয়েশন বের করে নিতে পারি, তাহলে ভি এর ইকুয়েশন যদি আমি বের করে নিই, দেখা গেল যে ভি এর ইকুয়েশন এরকম পেলাম, V0 cos ওমেগা টি, ধরো উদাহরণস্বরূপ বললাম, বা sin ওমেগা টি প্লাস ধরো 30 ডিগ্রি পেলাম। তাহলে কি বুঝতে পারছি যে আই আর ভি এর মধ্যে একটা দশা পার্থক্য আছে, সে দশা পার্থক্যের মান কত, 30 ডিগ্রি। তাহলে আমরা ওই ইকুয়েশনটা পেলেই বের করে দিতে পারবো। তা আমাদের চেষ্টা হলো কি, যে এখান থেকে কার ইকুয়েশন বের করা, ভি এর ইকুয়েশন বের করা। এবার আমরা এর আগের দিন ফেজার ডায়াগ্রাম শিখেছি। ফেজার ডায়াগ্রাম শেখাতে আমাদের সুবিধা কি হয়েছে, কাজে কি দিয়েছে দেখো, ফেজার ডায়াগ্রাম দিয়ে এই অঙ্কটাকে খুব সহজে আমরা করে নিতে পারবো এবং খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে। হয়েছে? এবার আমরা ফেজার ডায়াগ্রাম গুলো বলো। এর জন্য ফেজার ডায়াগ্রাম কেমন ছিল, কারেন্ট ছিল এদিকে, ভোল্টেজটা কোন দিকে ছিল, উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে। তাহলে ভোল্টেজটাকে আমরা কি দিয়ে লিখেছিলাম, ভি এল, তাই তো? আচ্ছা, এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে কারেন্টটা এদিকে আর ভোল্টেজটা কোন দিকে হবে, নিচের দিকে, এদিকটা কি হবে, ভিসি। হয়েছে?
এটার ক্ষেত্রে কি ছিল, কারেন্টটা এদিকে আর ভোল্টেজটাও কি ছিল, এদিকেই ছিল। তাহলে এটা হচ্ছে ভিআর আর এটা হচ্ছে আই, তাই তো? এবার আমাকে দেখো এখানে ভালো করে অবজার্ভ করো যে আই আর ভিআর দুটোর অভিমুখ একই দিকে, মানে এদের মধ্যে দশা পার্থক্য নেই। তো এবার আমি যদি ভিআর দিয়ে হিসাব ক্যালকুলেশন করে নিই, তাহলে এখানে কে কে আছে, ভিআর, ভিসি আর ভিএল। এখানে কটা ভেক্টর আছে হিসাব অনুযায়ী যদি ভেক্টরের মতো করে ভাবি, তাহলে ভিএল আছে, ভিসি আছে, আর একটা কি আছে, ভিআর আছে। তাহলে এবার আমরা এই তিনটার লব্ধি বের করব। তো যদি তিনটার লব্ধি আমরা বের করতে যাই, তাহলে কে কে থাকবে ভালো করে দেখো। এটা ছবিতে আসছে কিনা দেখো দেখি, আসছে? এটা হচ্ছে কি, কে এটা, ভিআর। তিনটার আমরা লব্ধি নেবো আর কি। তো লব্ধি নেওয়ার জন্য এখান থেকে ভিআর হচ্ছে, এখানে ভিসিটা কোন দিকে আছে, নিচের দিকে। তাহলে ভেক্টর তিনটাকে আমরা আঁকছি, এদিকে আছে কি হবে তাহলে, ভিসি, উপর দিকে কি হবে, ভিএল। হয়েছে? তাহলে এবার এটার যদি আমি এরকম করে আঁকলাম, এরপরে আমি তিনটা তো লব্ধি নেবো, তাই না? তো লব্ধি যদি নিতে যাই, তাহলে কি হবে বলো দেখি, এটা ভেক্টর উপরের দিকে, এটা ভেক্টর নিচের দিকে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, যদিও ভেক্টর না, ভেক্টর মতো করে ভাবছি আর কি। তাহলে এখানে কি হবে, এই দুটো ভেক্টর যদি একটা ভেক্টর যদি আঁকি, তাহলে এইদিকে কত কি লিখবো বলো, এটা তো ভিআর থাকলো, আর এটা এটা কি লিখবো, ভিএল মাইনাস ভিসি হবে। এতক্ষণ লাগে বলতে কেন, ভিএল মাইনাস ভিসি, দেখা যাচ্ছে ক্যামেরাতে। এবার তাহলে আমি যদি এটা নিয়ে নিই, এই যে এটা সামান্তরিক আমি কমপ্লিট করলাম, দিয়ে যদি আমি এটা নিয়ে নিই, এটা তাহলে কি বোঝাবে আমাকে বলো দেখি, লব্ধি। কার লব্ধি বলো দেখি, ভিএল, ভিসি আর ভিআর। তাহলে ভিএল, ভিসি আর ভিআর তিনটারই যদি লব্ধি নিই, তাহলে যে মানটা পাবো সেটা মোট মান পেয়ে গেলাম না, তাই তো? তাহলে মোট মান যেটা পাবো, তাহলে ওখান থেকে যেটা পাবো, এই যে এটা পাবো আমরা, এই যেটা, এটা হচ্ছে এই বর্তনীর মোট বিভব প্রভেদ, তাহলে আমরা পেয়ে যাবো, তাই না? আচ্ছা, এবার আমাকে বলো যে এই যে, আচ্ছা মোট মোট মানটা কত হয় তোমরাই বলো দেখি। এইটা তো বুঝতেই পারছো, এটার মান কত হয় বলো দেখি। এইটার হচ্ছে, এটা হচ্ছে আমার মোট বর্তনীর মোট ভি, তাহলে এটাকে ভি দিয়ে লিখলাম। তাহলে ভি সমান কত হয় বলো দেখি, তোমরা নিজে বলতে হবে, রুট ওভার ভিএল মাইনাস ভিসি তার হোল স্কয়ার তার ভিআর তার স্কয়ার। এটা সূত্র মুখস্থ রাখার কোনো দরকার নাই, আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা গেল ভি এর ইকুয়েশন। এবার আমাকে একটা ভালো করে অবজার্ভ করে বলো, এই যে এটা ভিআরটা আমি যেটা লিখেছি, এই ভিআর আর এটা কি পাচ্ছি, ভিটা কার, ভিটা কি পুরো বর্তনীর ভি। তো তাহলে দেখো এই যে কোণটা, এই যে কোণটা আছে না, আচ্ছা আবার ভিআর যদি এটা হয়, এটাই তো আবার আই, আয়ের তো এটা এদিকেই। তাহলে এই যে কোণটা, এটাই তো তাহলে ভি আর আই এর মধ্যবর্তী কোণ না? তাহলে ভি আর আই এর মধ্যবর্তী কোণকে আমরা কি দিয়ে লিখছিলাম, ভি আর আই এর মধ্যবর্তী কোণকে কি দিয়ে লিখছিলাম, সেটা কি বলছিলাম, ভি আর আই এর যে মধ্যে দশা পার্থক্য যদি থাকছিল, সেটাকে আমরা কি দিয়ে লিখছিলাম, থিটা দিয়ে না? সেটা কি বলছিলাম, তাদের মধ্যে দশা পার্থক্য। তাহলে এটাই তো হচ্ছে আমার থিটা, এটা থিটা কিনা? তার মানে আমরা কি বুঝতে পারছি যে এটা হচ্ছে কার মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে ভি আর, এটা হচ্ছে ভি, মানে বলতে গেলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে কার, ভি। তার মানে এটা যদি আমি বের করতে পারি, তাহলে কার কার মধ্যবর্তী কোণ বেরিয়ে যাবে, ভি আর আই এর মধ্যবর্তী কোণ, মানে ভি আর আই এর মধ্যে কোনো দশা পার্থক্য আছে কিনা সেটা আমরা পেয়ে যাবো। তো এই অনুযায়ী যদি থিটা উপরের দিকে আছে, মানে কে আগে আছে, ভি না আই, ভি এগিয়ে আছে। যদি ওটা নিচের দিকে হতো, তাহলে ভিটা কি হতো, পিছিয়ে থাকতো। তাহলে এবার কথা হলো, যদি আমি ওই থিটার ভ্যালু বের করতে চাই, তাহলে থিটার ভ্যালু আমরা কি দিয়ে বের করবো, কস থিটাতে বের করতে পারি, ট্যান থিটাতে বের করতে পারি, সাইন থিটাতে বের করতে পারি। তা আমাদের বেশি দরকার পড়ে কি, কস থিটা দরকার পড়ে। কি কারণের জন্য কস থিটা দরকার পড়ে, কস থিটাকে কি বলা হয়, ক্ষমতা গুণক। তাহলে ধরো এই বর্তনীতে তোমাকে বললো যে ক্ষমতা গুণকের মান বের করো, তাহলে তোমাকে কস থিটার মান জানতে হবে। তাহলে কস থিটা কত হয় বলো দেখি, তোমরাই বলো,
cos থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান কত আছে? ভি আর আছে ভূমির মান, আর অতিভুজের মান কি পুরোটা, সেটা কি ভি। তো তাহলে এখানে এটা হোল স্কয়ার দিয়েও লিখতে পারো বা ভিও লিখতে পারো, আমি হোল স্কয়ার দিয়ে লিখে দিচ্ছি। তাহলে কত হচ্ছে ভি এল মাইনাস ভিসি তার হোল স্কয়ার প্লাস ভি আর তার স্কয়ার, এটা হলো cos থিটার মান। আচ্ছা যদি আমাকে ধরো চার্জ আছে তো, যদি আমাকে বলে যে না tan থিটা বের করতে হবে, tan থিটা অনেক সময় দরকার পড়ে আর কি, cos থিটা তো বের করতে পারি, tan থিটা তো বের করতে পারি, sin থিটা তো বের করতে পারি। তুমি যদি মনে করো যে আমি tan থিটা সূত্র মনে রাখবো না তবুও চলবে, হয়েছে। tan থিটা আমরা বের করছি কি কারণের জন্য? ভেক্টরটা একটু ভালো করে মনে করো, ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? লব্ধির মান বের করতাম, আর অভিমুখ বের করার জন্য কি দিয়ে বের করতাম? tan দিয়ে। সাধারণত অভিমুখ বের করার জন্য tan দিয়ে আমরা বের করি, cos বা sin দিয়ে খুব কম করি। এটা cos থিটা বের করছি কি কারণের জন্য? যেহেতু cos থিটাটা কি ক্ষমতা গুণক, তো কোনো জায়গাতে যদি আমরা ক্ষমতা গুণক ক্যালকুলেট করতে পারে তাহলে এটা লাগবে আমাদের, বলে আমরা বের করছি। tan থিটা কত হয় বলে তোমরাই বলো? লম্ব মান কত? VL মাইনাস BC বাই VR। আচ্ছা এবার দেখো ভালো করে, এখানে দেখো আমি এখানে কি ধরে নিয়েছি, দেখো তোমাদের অজান্তে একটা জিনিস ধরে নিয়েছি আমি, যে VL টা বড় আর VC টা ছোট, বলে কি লিখেছি এখানে VL মাইনাস VC, এবং সেটা কোন দিকে গেছে? উপরের দিকে। যদি এরকম ঘটতো যে VC টা হচ্ছে বড় আর VL টা ছোট, তাহলে লব্ধির মানটা কি উপরের দিকে হতো না নিচের দিকে হতো? নিচের দিকে হতো। তার মানে বুঝতে পারছি আমরা যে LCR বর্তনীতে VI থেকে এগিয়ে থাকতে পারে, এই যে থিটাটা এখন কি আছে? এগিয়ে থাকতে পারে, বা কি হতে পারে? পিছিয়েও থাকতে পারে। পিছিয়ে কখন থাকবে? যদি ভিসির মানটা কি হয়? বেশি, আর ভিএল মানটা কি হয়? কম হয়। এবার এরকম তো হতে পারে কোনো কারণবশত যে এই ভিসি আর ভিএল সমান হয়ে যাচ্ছে, হতে পারে কিনা? যদি সমান হয়ে যায় তাহলে কি হয় বলতে? থিটার ভ্যালু কত হয়ে যাবে? 0 ডিগ্রি। থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়ে যায়, এটা কোন বর্তনীর বৈশিষ্ট্য ছিল? থিটার ভ্যালু 0 ডিগ্রি, বিশুদ্ধ রোধকের মতো কাজ করতে শুরু করবে। মানে এই বর্তনীটা কখনো বিশুদ্ধ রোধকের মতো কাজ করবে, কখনো এল বর্তনীর মতো কিছু একটা কাজ করবে, কখনো সি বর্তনীর মতো। কখনো এল বর্তনীর মতো, যখন অ্যাঙ্গেলটা উপর দিকে তখন এল এর মতো, আর অ্যাঙ্গেলটা নিচের দিকে হলে সি এর মতো। এটা নির্ভর করছে এই ভিএল ভিসির উপরে নির্ভর করছে। হয়েছে? এতটুকু বোঝা গেছে? এবার এই যে আমি গ্রাফ এটা যে আমি এঁকেছি, এই লেখচিত্র বা এ ডায়াগ্রাম আর এ ডায়াগ্রাম, এটা কার এঁকেছি? ভোল্টেজ না কারেন্ট না কার? ভোল্টেজ। তো এটা কার ফেজার ডায়াগ্রাম তাহলে? ভোল্টেজের ফেজার ডায়াগ্রাম, তাই না? ভোল্টেজ ফেজার ডায়াগ্রাম, তার মানে বিভবের আমরা ফেজারের ডায়াগ্রাম এটা আঁকলাম। তো এখান থেকে আমরা এতটুকু ক্যালকুলেশন হলো আমাদের, হয়েছে। এবার ভালো করে দেখো, বোর্ডের দিকে তাকা ভালো করে, পরে টুকবে। ধরো আমি এখানে একটা ভোল্ট মিটার লাগালাম এই দুটোর, এটার দুই প্রান্তে। তাহলে এখানে যে রিডিংটা আমি পাবো সেটা কার রিডিং পাবো? ভিএল না ভিসি না ভিআর? ভিএল। তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে ভিএল, এবং যে রিডিংটা ও এখান থেকে আমরা পাবো সে রিডিংটা কোন মান? আরএমএস মান না সর্বোচ্চ মান না গড় মান? আরএমএস মান। কেন আরএমএস মান? কারণটা হলো এসি বর্তনীতে যেটা পরিমাপ করে সেটা কোন মান পরিমাপ করে? আরএমএস মান। এখানে যে মানটা আমরা পাবো, এই মানটা আমরা কোন মান পাবো? ভিসি পাবো। এখানে যে মানটা পাবো আমরা কিসের মান পাবো? ভিআর। আর এখানে যে মানটা আমরা পাবো, এটাকে কোন দিকে দেখায়? নিচের দিকে হবে না জায়গা, আচ্ছা উপর দিকে আমি দেখাচ্ছি। এখানে যে মানটা আমরা পাবো, এই মানটা কোন মানটা পাবো? এটা কি পাবো? আই। তো এটা আই কি মান পাবো? এটা ভোল্টেজ, ভোল্টমিটার লাগিয়েছি, কি পাবো? ভি পাবো। ভি মানে কোনটা? এখানে কোনটা ভি? এই যে এটা, তাই তো? এবার অঙ্ক যখন তোমাকে দেবে তখন এখানকার ভোল্টেজ বলে দিল, এটা বলে দিল, এটা বলে দিল, ধরে এটা বের করতে বললো, পূর্ণ সূত্র অনুযায়ী বের করবে। আগেকার মতো করলে কিন্তু হবে না। আমরা আগে কি করতাম যে এর ভোল্টেজ যোগ করে দিলাম, তাহলে সরাসরি কিন্তু হবে না। কেন? এখানে কি হচ্ছে? ভোল্টেজটা ভেক্টরের মতো ভোল্টেজটা ভেক্টরের মতো ট্রিট করছে, তাই না? ভোল্টেজটা ভেক্টরের মতো আচরণ করছে, কারণ যে ভোল্টেজের মধ্যে কোণ আছে, দেখো এই ভোল্টেজ আর এই ভোল্টেজের মধ্যে একটা কোণ আছে 180 ডিগ্রি। এই ভোল্টেজের মধ্যে কোণ আছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। মানে সবার এর মধ্যে যা ভোল্টেজ, এর মধ্যে যে ভোল্টেজ সবাই একই, দশায় নেই, দশা পার্থক্য আছে কিন্তু।
হয়েছে। এবার যখন আমাকে এটা বলে দিবে, এটা বলে দিবে, এটা বলে দিবে, তাহলে এটা বের করতে বলবে, বা এই দুটো বলে দিল, এটা বলে দিল, ওটা বের করতে বলবে, এরকম ভাবে বলবে, তখন আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। হয়েছে। তারপরে আমাকে জিজ্ঞাসা করতে পারে যে তাহলে ভোল্টেজের ইকুয়েশন কি হবে, তাহলে তোমরা বলবে কি ভোল্টেজের ইকুয়েশন কি হবে, ভি ইজ ইকুয়াল টু এই অনুযায়ী যেটুকু আমি ক্যালকুলেশন করেছি সেই অনুযায়ী এখানে কি হবে, ভি জিরো সাইন ওমেগা টি প্লাস থিটা হবে না মাইনাস থিটা হবে, প্লাস থিটা। কারণটা হচ্ছে এটা কোন দিকে আছে, উপরের দিকে। থিটার মান কি করে বের করব, এই যে এখান থেকে, এখানে ধরো ভ্যালু দুটো বসিয়ে দিলাম, এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ধরো পেলাম এইটুকু ক্যালকুলেশন করে ভ্যালু পেলাম 1/√3। তাহলে থিটার ভ্যালু কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখানে 30 ডিগ্রি বসিয়ে বুঝে গেলাম যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য আছে, এবং ভোল্টেজটা কারেন্ট থেকে কত ডিগ্রি কোণে আগে আছে, 30 ডিগ্রি কোণে আগে আছে। তাহলে আমাদের ওই ইকুয়েশন থেকে এটা ক্যালকুলেশন করে মান বের করতে পারবো। বুঝা গেছে? তাহলে এইটুকু টুকে নাও আগে, তারপরে পরেরটাতে করাচ্ছি, এটা বন্ধ করো। এবার দেখো, এবার আমি যখন বলবো তখন টুকবে, তারপর টুকবে না। এবার দেখো যে এই যে লেখচিত্রটা আছে এটাকে আমি একটু চেঞ্জ করছি আর কি, যে কি চেঞ্জ করছি ভালো করে দেখো। আমি যদি এই বর্তনীতে, পুরো বর্তনীতে কার ভ্যালু সেম আছে বলো দেখি, আই এর ভ্যালু সেম আছে। তো যদি আমি এরকম করি যে এই ভিএল টাকে আই দিয়ে ভাগ করছি, এটাকেও আই দিয়ে ভাগ করছি, আর এটাকেও আই দিয়ে ভাগ করছি, প্রত্যেকটাকে আই দিয়ে ভাগ করছি, ভাগ করতে পারি না, পারি না, পারি তো। কারণ হচ্ছে যে প্রত্যেকটাকে সমান এ দিয়ে ভাগ করছি, তাহলে এটাকে যদি ভাগ করে দিলে এটাকে ভিএল বাই আই কি পাবো, ওটা আর এল বলেছিলাম না কি বলেছিলাম বলো, কি লিখেছিলাম, আর এল লিখেছিলাম না কি লিখেছিলাম, এক্স এল লিখেছিলাম। কোন পণ্ডিত আবার আর এল বললো, পণ্ডিতের ছোকরাটা একটু দেখি, এটা কি হবে, এটা এক্সি, আর এটা কি হবে এক্স আর। বাহ, কি ছিল এটা, কি ছিল, কি এটা ওহমের সূত্র তো সরাসরি, আর এতক্ষণ লাগে বলতে। হয়েছে। তাহলে যদি আমি বলি যে তাহলে এবার এই যে এইগুলো যেটা পেলাম, এটা এটা আর আর, এগুলো তো আর বিভব থাকলো না, বিভব থাকলো, তাহলে বিভব থাকলো না। রোধ, এটাকে নয় রোধ বলবো, এটাকে কোথায় রোধ বলেছিলাম, এটা তো রোধ বলে কি বলেছিলাম, এটাকে ধারকীয় প্রতিঘাত, এটা আবেশীয় প্রতিঘাত। তাহলে এখানে প্রতিঘাত আছে আর রোধ আছে, দুটোই তো আছে। তাহলে প্রতিঘাত আর রোধ এই দুটো মিলে তৈরি হবে নতুন কিছু। তাহলে এই দুটো মিলে, প্রতিঘাত আর রোধ এই দুটো মিলে যেটা তৈরি হয়, প্রতিঘাত প্লাস রোধ, এই দুটো মিলে যেটা তৈরি হয় সেটা বলা হয় প্রতিরোধ। কি বলা হয়, প্রতিরোধ। এটাকে জেড দিয়ে লেখা হয়। হয়েছে। ইংরেজিতে বলতে গেলে প্রতিঘাতের ইংরেজি কি বলেছিলাম, রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্স প্লাস রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি বলেছিলাম, ইকুয়ালস টু কি হবে এটা তো জানো না, এটা বলা হয় ইম্পিডেন্স। কি বলা হয়, ইম্পিডেন্স। তাহলে জেড দিয়ে বললি কি হয় কাকে, ইম্পিডেন্সকে। তাহলে এখানে যে ফেজার ডায়াগ্রামটা এখন আঁকছি সেটা তো আর ভোল্টেজের থাকলো না, কার থাকলো, ইম্পিডেন্সের। হয়েছে। তাহলে এটা হচ্ছে কার ফেজার ডায়াগ্রাম, বাংলাতে লিখে দিচ্ছি প্রতিরোধ, প্রতিরোধ এর ফেজার ডায়াগ্রাম। হয়েছে। এবার তাহলে চেঞ্জ কি হবে, কিছুই চেঞ্জ হবে না, আগের মতোই থাকবে, কিন্তু এটা তাহলে কেমন হবে বলো দেখি। তাহলে এখানে যদি আমি বলি, তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি, এটাকে নিচে আসছে, তাহলে কি হয় বলো দেখি, এটা থেকে এটা বাদ যাবে। তাহলে এখানে যদি আমি এটা আঁকি, তাহলে এটাতে হয়ে যাবে, এটা এখানে কি হবে আর, এদিকে কি হয়ে যাবে, এটা এক্স এল মাইনাস এক্সি। তাহলে এই যে এটা পাবো, এটা কি হবে, পুরো বর্তনীর রোধ হবে, তাই তো। সেটাকে তো রোধ বলবো না, সেটাকে বলবো কি, প্রতিরোধ। তাহলে প্রতিরোধকে কি দিয়ে লিখবো, জেড দিয়ে লিখবো। তাহলে এটা হচ্ছে জেড। তাহলে জেড সমান কত হবে তোমরাই বলো, রুট ওভার আগের মতোই এক্স এল মাইনাস এক্সি, যেখানে ভি ছিল ওখানে এক্স করে দাও, তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হবে।
তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো যে এর আগেরটাতে এই কোণটা থিটা ছিল, এখানে এটা থিটা থাকবে কিনা? থাকবে না থাকবে না? চেঞ্জ হবে? থাকবে। কারণটা হলো কি, আমরা জানি জ্যামিতির নিয়ম অনুযায়ী যদি কোনো ত্রিভুজের বা কোনো যে কোনো বহুভুজের প্রত্যেকটা বাহুকে যদি সমান আকারে ছোট করি তাহলে কোণগুলোর কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে যদি এই প্রত্যেকটাকে সমানভাবে কমাচ্ছি তাহলে মানে এই কোণের কোনো পরিবর্তন হবে না? হবে না? হবে না। তাহলে এখানেও আমরা cos থিটা বের করতে পারি। তাহলে cos থিটা সমান কত হবে? আর বাই এটা আমি পুরোটা লিখি না, এটা জেড লিখে দিলাম, হলো? আচ্ছা, এবার জেড মানে কি এটা তো এটা মনে রাখবে। এবার যদি tan থিটা বলি তাহলে tan থিটা সমান কত হবে? এক্স এল মাইনাস এক্স সি বাই কত আর হবে। এবার এটা যেটা লিখলাম এটা কি দিয়ে লিখলাম? ইম্পিডেন্স দিয়ে বা রিঅ্যাকট্যান্স দিয়ে বা রেজিস্ট্যান্স দিয়ে এটা লেখা হলো। আর এর আগে কি দিয়েছিল? ভোল্টেজ দিয়ে। তো যদি আমাকে কোনো অঙ্কতে এগুলোর ভ্যালু বলে দেয়, ইম্পিডেন্সের ভ্যালু বলে দিল আর রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিল, রিঅ্যাকট্যান্স আর রেজিস্ট্যান্সের ভ্যালু ধরো বলে দিল, তখন আমাকে এই ফর্মুলা অনুযায়ী করতে হবে। যদি আমাকে ধরো আর এর ভ্যালু বলে দেয় আর পুরো বর্তনীর জেড এর ভ্যালু বলে দেয়, দিয়ে আমাকে বলে যে ক্ষমতা গুণকের মান কত, তাহলে ভোল্টেজ দিয়ে তো করতে পারবো না, তখন কি দিয়ে করবো? cos থিটা এটা সূত্র অনুযায়ী করবো। তাহলে যেমন ভাবে আমাদের বলবে ডাটা দিলে সেই অনুযায়ী আমরা করবো। হয়েছে? এতটুকু বুঝতে পেরেছেন পারেনি? তাহলে এইটুকু এবার টুকে নাও, দিয়ে আমরা পরবর্তী স্টেজে যাচ্ছি কি করে কি করবো। টুকে নাও ভালো করে। এবার ভালো করে দেখো যে একটু আগে একটা কথা বললাম না, যে যদি এরকম হয় যে ভিএল আর ভিসি এ দুটোর মান যদি কোনো কারণে সমান হয়ে যায়, তাই না? কিন্তু হতে পারে যে ভিএল আর ভিসি মান কোনো কারণে সমান হয়ে গেছে। আচ্ছা, ভিএল আর ভিসি যদি সমান হয় তাহলে এক্সএল আর এক্সি সমান হবে কিনা? হবে তো? তাহলে যদি এরকম হয় তাহলে কি ঘটবে? কি ঘটবে কি দেখতে পেলাম? যদি সমান হয়ে যায় তাহলে থিটার ভ্যালু তো হয়ে যাবে জিরো। থিটার ভ্যালু জিরো মানে ক্ষমতা গুণকের মান সব থেকে বেশি হবে। ক্ষমতা গুণকের মান সব থেকে যদি বেশি হয় তাহলে ওই বর্তনীতে ক্ষমতার ব্যয় সব থেকে বেশি হবে। সে ম্যাক্সিমাম ক্ষমতার ব্যয় কত শিখেছিলাম? আইআরএমএস ভিআরএমএস, যেটা আমরা তার এটা কোন বর্তনীর বৈশিষ্ট্য পড়েছিলাম? বিশুদ্ধ রোধক বর্তনীর বৈশিষ্ট্য। তাহলে এবার ওটাই করতে যাচ্ছে আর কি। যদি এরকম এটা ঘটে তাহলে এটা একটা স্পেশাল কেস তৈরি হয় আর কি, ওটাকে বলা হয় রেজোনেন্স। কি বলে? রেজোনেন্স। আর বাংলাতে বললে বলবো ওটাকে অনুনাদ। কি বলবো? কি বললাম? রেজোনেন্স। রেজোনেন্স বাংলাতে হলো অনুনাদ। অনুনাদ এটার সাথে খুব ভালোভাবে পরিচিত কেমিস্ট্রি। ওই রেজোনেন্স এই রেজোনেন্সের মধ্যে পার্থক্য আছে, হয়েছে? আর এটা হচ্ছে কি অনুনাদ বলছি, বাংলাতে বললে কি বলবো? অনুনাদ। ক্লাস 11-এ তোমরা অনুনাদ পড়েছিলে আর কি, যে যদি দুটোর কম্পাঙ্ক সেম হয়ে যায় তাহলে অনুনাদ হয়। তো ওটাই আমরা এখন শিখবো, সেটা হচ্ছে অনুনাদ। হয়েছে? তো তোমরা, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখো অনুনাদের শর্ত এবং অনুনাদের বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অনুনাদ। এবার দেখো ভালো করে, অনুনাদ, রেজোনেন্স। এবার দেখো ভালো ভালো করে বুঝবে। আচ্ছা, এটা রেজোনেন্সটা বোঝার আগে কিভাবে তৈরি হয় সেটা একটু ভালো করে দেখো তোমরা। আমি এখানে পুরো পড়াচ্ছি আর কি। তোমরা আমাকে বলো যে এক্স এল সমান কত হয় বলো দেখি। এক্স এল সমান, এক্স এল সমান কত ছিল? ঘন্টা। কত ছিল? এরা পড়াশোনা কিছু করছে না। এক্স সি কি ছিল? আমার ফালতু এত বকা হচ্ছে। 1/ওমেগা সি, তাই তো? এটা ছিল। আচ্ছা, এবার আমার কথা হলো যে ধরো আমি করছি কি, ধরো আমি একটা উদাহরণের জন্য একটা ধরো একটা ওমেগা লিখলাম আমি। এই তিনটাকে একবারই আমি লিখে দেবো, সুবিধা হবে বুঝতে। এবার ধরো কোনো একটা সময়ে
একটা বর্তনীর যে উৎস আছে তার কম্পাঙ্ক হচ্ছে ধরো 60 হার্জ। এই 60 হার্জ কম্পাঙ্কে ধরো এই এক্সএল এর ভ্যালু ধরো হচ্ছে 30, আচ্ছা 30 একক কি হবে, একক কি হবে, কি বলেছিলাম যে এটা অ্যাকচুয়ালি রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এদের একক কি বলেছিলাম, কি বলেছিলাম একক, রোধের যা একক আর মাত্রা তার সাথে কি হবে, সেম হবে। তাহলে এটা একক কি হবে, ওহম। আর এর মান ধরো ওই মুহূর্তে এর মান হচ্ছে, ধরো হচ্ছে এর মান 60 ওহম হয়েছে। এবার আমাকে বলো যে যদি এই কম্পাঙ্কটা ধরো যখন হবে 70 হার্জ, যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে এর ভ্যালু বাড়বে না কমবে, আর এর ভ্যালু কমবে। তো ধরো এটা যখন 70 হার্জ হলো তখন এর ভ্যালু হলো ধরো 35 ওহম, আর এর ভ্যালু হলো ধরো 55 ওহম, ঠিক আছে। আচ্ছা, এর যখন হলো ধরো 80 হার্জ, তাহলে ধরো এটা হলো 40, আর এটা হচ্ছে কত, 50 ওহম হয়েছে। যখন এটা ধরো 90 হার্জ যখন হলো তখন এটা কত হবে, যেরকম করে করছিলাম, ধরো এটা হলো 45 ওহম, আর এটা হচ্ছে 45 ওহম হয়েছে। এবার যদি এটা আর একটু বাড়িয়ে দিই, ধরো এটা হচ্ছে 100 হার্জ যখন করছি তখন কি হবে, এটা আরো বেড়ে যাবে। তাহলে দেখা গেল এটা হচ্ছে 50 হার্জ, হার্জ কেন, 50 ওহম, আর এটার ভ্যালু হচ্ছে ধরো 40 ওহম হয়েছে। এটা যদি হয় ধরো 110 হার্জ যদি করি, এটা কি আরো বাড়বে। তাহলে ধরো আমরা সে একরকম ভাবে ধরছি, কম বেশি হবে যদিও, আমরা এখন বোঝার জন্য ধরছি আর কি। এটা হচ্ছে কত, 35, তাই তো। তাহলে এটা এই জায়গাটা একটু ভালো করে অবজার্ভ করো, এই কম্পাঙ্কটা, এটা স্পেশাল কম্পাঙ্ক আর কি, স্পেশাল ফ্রিকোয়েন্সি, যেখানে দেখো যে দুটোরই রিঅ্যাকট্যান্সের ভ্যালু সেম, মানে দুটোরই রোধের মান সেম। রোধের মান যদি সেম হয় তাহলে দুটোরই দুই প্রান্তে বিভব প্ররোধের মান কি হবে, সেম হবে। তাহলে এই অবস্থাতে কি ঘটবে যে এই অবস্থাতে ভিএল আর ভিসির ভ্যালু সেম হবে, বা এক্সএল আর এক্সির ভ্যালু কি হবে, সেম হবে। এই যে এই কম্পাঙ্কটা, যে কম্পাঙ্কের জন্য কোনো বর্তনীর এক্সএল আর এক্সি সমান বা ভিএল আর ভিসি সমান, সেই কম্পাঙ্কটাকে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা কাকে বলবো, যে কম্পাঙ্কের জন্য এলসিআর বর্তনীর সি এর দুই প্রান্তে এবং এল এর দুই প্রান্তে বিভব প্রভেদের মান কি হয়, সমান হয়, তাহলে সেটাকে বলছি আমরা কি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো সেটা আমরা বের করতে চাইছি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে রেজোনেন্সের কন্ডিশন কি হবে, এক নম্বর শর্ত কি লিখতে পেলাম, যে রেজোনেন্স হতে গেলে রেজোনেন্স হতে গেলে ভিএল আর ভিসি এর মান কি হতে হবে, সমান হতে হবে। এটা একটা গেল। দুই নম্বর কথা, যে যদি ভিএল আর ভিসি সমান হয়, এই ভিএল টাকে আই ইনটু এক্সএল আর ভিসি টাকে আই ইনটু এক্স লিখবো। তাহলে আই আই যদি কেটে দিই তাহলে কি পাচ্ছি, এক্সএল ইকুয়াল টু কত, এক্সি, দুটো তাহলে কি হবে, সমান হবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে এক্সএল আর এক্সি এর ভ্যালু কি হবে, সমান হবে। এবার আমরা জানি আবার যে এক্সএল ইকুয়াল টু কত, ওমেগা এল, আর এক্সি মানে কত, 1/ওমেগা ইনটু সি। এবার দেখো এটা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য হবে, যে কোনো কম্পাঙ্কের জন্য হবে না। এটা বোঝানোর জন্য আমি এটাকে লিখছি কি, ওমেগা নট দিয়ে লিখছি। তাহলে এই ওমেগা নটটা কি, কোন ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি না, যে কম্পাঙ্কের জন্য এটা ভ্যালু কি আছে, সমান আছে। এটা ভ্যালু যদি বের করতে চাই তাহলে ওমেগা নট তার স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 1/LC। তাহলে ওমেগা নট ইকুয়াল টু কত পাচ্ছি, 1/√LC। তাই তো। এই ওমেগা নটটাকে কি বলা উচিত, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি না রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি,
অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কারণ এখানে ওমেগা আছে, ওমেগা থাকলে অ্যাঙ্গুলার হবে, তাই এটাকে আমরা বলবো কি রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, UNC। বাংলাতে বললে কি বলবো, অনুনাদি কৌণিক কম্পাঙ্ক, অনুনাদ কৌণিক কম্পাঙ্ক, তাই তো? আচ্ছা, এবার আমরা জানি যে এটার একক কি হবে, র্যাড বার সেকেন্ড হবে, কিন্তু যদি আমি সেটাকে হার্জ ইউনিটে বের করতে চাই তাহলে কি করবো, এটাকে 2 পাই n লিখবো, 2 পাই n নট ইজিক্যাল টু কত পাচ্ছি, 1 বাই রুট ওভার LC, তাহলে n নট ইকুয়াল টু কত পাচ্ছি, 1 বাই 2 পাই রুট ওভার L ইনটু C। এই যে n নট, এই n নটটাকে কি বলা উচিত, কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক না, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার কথা উঠে যাবে, এটা কি বলবো তাহলে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা অনুনাদ কম্পাঙ্ক। ঠিক আছে, তো যদি অনুনাদ কম্পাঙ্ক বের করতে চায়, তো অনুনাদ কম্পাঙ্ক নির্ভর করছে কার উপরে, এল আর সি এর মানের উপরে। এই যে বর্তনীটা এঁকেছিলাম এর আগে, ওই বর্তনীর বিভব প্রভেদের উপর নির্ভর করছে, তাহলে ওই বর্তনীতে এল এর মান কত লাগিয়েছি, সি এর মান কত লাগিয়েছি, তার উপরে নির্ভর করছে। যদি পরীক্ষাতে আমাকে বলে যে অনুনাদ কম্পাঙ্ক নির্ণয় করো, তাহলে কার ভ্যালু বের করতে হবে, এন এর ভ্যালু। আর যদি বলে যে অনুনাদ কৌণিক কম্পাঙ্ক বের করো, তাহলে ওমেগার ভ্যালু। এবার কোনো অঙ্কটা দেখালো, বলে দিল যে অনুনাদ কম্পাঙ্ক 100 র‍্যাড পার সেকেন্ড, এটা মানে কার কথা বলছে, ওমেগার কথা। এটা বুঝে নিতে হবে, অনেক অঙ্কতে বলে দেবে না কৌণিক কম্পাঙ্ক, একক দেখে বুঝতে হবে যে এটা কার কথা বলেছে, হয়েছে? তাহলে এবার কথা হলো যে এই অনুনাদ কম্পাঙ্ক আমাদের দরকার পড়বে, এই অনুনাদ কম্পাঙ্ক কত হবে, তাহলে 3 নম্বর পয়েন্টে দেখলাম যে ওমেগা নট হলে সেটার ভ্যালু কত হবে, 1 বাই, মুখস্থ করতে হবে একদম, ফোনের আগলে থাকবে এগুলো, ওমেগা নট ইকুয়াল টু, আর যদি 4 নম্বরের কথা বলি, যদি n নট এর কথা বলি, তাহলে n নট ইজ ইকুয়াল টু 1 বাই 2 পাই রুট ওভার L C হবে, তাই তো? আচ্ছা, আর কি কি ঘটবে এখানে, যদি এটা হয়, অনুনাদ যদি ঘটে, তাহলে এটা সমান এটা হবে, এটা যদি হয় তাহলে থিটা সমান কত হবে বলো দেখি, দেখো tan থিটাটা মনে করো, tan থিটা সমান কত ছিল, xl মাইনাস xc বাই r ছিল। তাহলে যদি আমরা অনুনাদের কন্ডিশনে চলে আসলে দুটোর ভ্যালু তো সেম, দুটোর ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হবে 0, তাহলে থিটার ভ্যালু কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি, আবার 90 ডিগ্রি হবে। tan থিটার ভ্যালু কত হবে, 0, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, তাহলে ক্ষমতা গুণক cos থিটা, তাহলে cos 0 ভ্যালু কত হবে, 1 হবে, তাহলে ক্ষমতা গুণকের মান সবথেকে বেশি হবে। তাহলে ক্ষমতা গুণক cos 0 এর মান কত হবে, 1, তো ক্ষমতা গুণকের মান সবথেকে কি হবে, বেশি হবে। পাওয়ারের, তাহলে পাওয়ারের কনজাম্পশন কি হবে, সবচেয়ে বেশি হবে, সেটা ভ্যালু কত হবে, I RMS B RMS, তাই তো? তাহলে মানে যদি এই বর্তনীতে এলসিআর বর্তনীতে যদি অনুনাদ সৃষ্টি হয়, তাহলে কি হবে, ওই বর্তনীতে ক্ষমতার ব্যয় সবচেয়ে বেশি হবে এবং ক্ষমতা গুণকের মান কি হবে, 1 হবে। এবং এরপরে আমি বলছি যে এখান থেকে এটা কোথায় আমরা ব্যবহার করি। আচ্ছা, এখানে একটা কথা বলো, এই কন্ডিশনের ক্ষেত্রে এখানে কার ভ্যালু বেশি, এটা xl, এটা xc, এই দুটোর মধ্যে কার ভ্যালু বেশি আছে, xc এর ভ্যালু বেশি আছে। xc যদি বেশি থাকে তাহলে গ্রাফে এটা যদি বলি i, তাহলে ভিটা নিচের দিকে হবে না উপরের দিকে হবে, এদিকে হবে, এটা হচ্ছে i, এটা হচ্ছে v। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে নিচের দিকে হবে, কিন্তু কোনটা অতটা থাকবে না, কিছুটা কমে যাবে। তাহলে এখন যদি ছবিটা আগে, তাহলে হবে এটা হচ্ছে i, এটা হচ্ছে i, আর এটা হচ্ছে কোনটা, এখানে যতটা ছিল কিছুটা কমে যাবে, এটা হচ্ছে v, তাই তো? আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কোনটা কি হবে, আরো কমে যাবে, তাই না? যদিও দুটো প্রায় একই রকম হয়ে গেল, এটা একটু বেশি হবে। তাহলে এটার ক্ষেত্রে কত হবে, এটা হচ্ছে i, এটা হচ্ছে কত, v। এটার ক্ষেত্রে কি হবে, এটা আর এটার উপর দিয়ে ওটা হবে, এটা হচ্ছে i আর v একটার উপর দিয়ে হবে। এটার ক্ষেত্রে কি হবে, কোনটার মান বেশি হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে কি সিচুয়েশন দাঁড়াবে, এটা হচ্ছে এদিকে আর ভিটা কোন দিকে হবে, উপরের দিকে, এটা হচ্ছে i, এটা হচ্ছে আমাদের v। এটার ক্ষেত্রে কি হবে, তাহলে কোনটা কি হবে, আরো বেশি হবে,
বুঝতে পেরেছো? তার মানে এলসিআর বর্তনীতে কখনো ভি এগিয়ে থাকবে, কখনো ভি পিছিয়ে থাকবে, কখনো ভি আর আই একই দশায় থাকবে। এই একই দশায় যখন থাকবে সেটাকে একটা স্পেশাল কেস, তখন সেটাকে আমরা বলছি অনুনাদ, এবং সেটার জন্য এই ঘটনাগুলো ঘটবে। হয়েছে? এবং সেক্ষেত্রে পরীক্ষাতে এখান থেকে ছোট ছোট এমসিকিউ জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞেস করতে পারে? অনুনাদের সময় ক্ষমতা গুণকের মান কত? ক্ষমতা গুণকের মান কত? সর্বোচ্চ মানটা কত? 1 হবে। জিজ্ঞাসা করতে পারে অনুনাদের সময় সার্কিটে সবচেয়ে যে ক্ষমতা ব্যয় হয় সেটা রাশিমালা লাগে, তাহলে কি হবে? ভি আরএমএস, আই আরএমএস, ভি আরএমএস। 12 নম্বর এটা লেখা থাকতে পারে I0 V0 বাই কত লেখা থাকতে পারে, 2 লেখা থাকতে পারে, এটা লেখা থাকতে পারে। এরকম করে ছোট ছোট কোশ্চেন জিজ্ঞাসা করে, এটা খুব ভালো করে খাতে ঢুকে নাও। মানে এটা তোমাদের বইয়ে এক জায়গাতে লেখা নেই, এটুকু ভালো করে। হ্যাঁ, হয়েছে? আচ্ছা দেখো, এবার তাহলে এলসিআর বর্তনীটা ধরো আমি আবার আঁকলাম। এবার আমরা জেড এর ভ্যালু কি লিখেছিলাম? জেড ইজ ইকুয়াল টু এক্স এল মাইনাস এক্স তার হোল স্কয়ার, তারপরে প্লাস আর তার স্কয়ার, তাই তো? রেজোনেন্স যখন হবে, অ্যাট রেজোনেন্স কি হবে বলো দেখি? অ্যাট রেজোনেন্স, রেজোনেন্সের মধ্যে কি হবে? এক্স এল আর এক্স এর ভ্যালু কি হবে? সমান হবে। যদি সমান হয় তাহলে এটা তো জিরো হয়ে যাবে। এটা যদি জিরো হয় তাহলে শুধুমাত্র জেড এর ভ্যালু কত হবে? আর হবে। মানে বর্তনীতে এক্স এল এক্স থাকা সত্ত্বেও শুধুমাত্র আরই কাজ করবে, বাকিগুলো কোনো কাজ করবে না। এবং এই জেড এর মান সব থেকে কম হবে না? অন্য ক্ষেত্রে দেখো মান কিছু একটা পাবোই, এটুকু মান তো একটা কিছু পাবোই, তারপরে স্কোয়ার আছে, তাহলে মানে জেড এর মান যা হবে রেজোনেন্সে সবচেয়ে মান কি হবে? কম হবে। তাহলে যদি আমি একটা গ্রাফ আঁকি, কি ভার্সেস কি গ্রাফ আঁকছি? এদিকে নিচ্ছি জেড আর এদিকে নিচ্ছি ওমেগা। তো ওমেগার ভ্যালু যত বাড়বে আস্তে আস্তে এর ভ্যালু আস্তে আস্তে কমবে, তাহলে এই ওয়েরে আস্তে আস্তে কমে তারপর আবার বাড়বে। তাহলে এই যে কম্পাঙ্ক, যে কম্পাঙ্কের জন্য এই জেড এর ভ্যালু সব থেকে কম, সেটাকে আমরা কি বলছি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে যে প্রতিরোধ ও কম্পাঙ্কের মধ্যে গ্রাফ আঁকো, তাহলে এটা তোমাদের গ্রাফ আঁকতে হবে। হয়েছে? এবং এটা চিহ্নিত করতে হবে যে এটার ভ্যালু সবচেয়ে কম, এবং এই ভ্যালুটা কার সাথে সমান হবে? আর এর সাথে সমান হবে। তাহলে এইটুকু আমাদেরকে আঁকতে হবে। আচ্ছা, এবার ধরো পরীক্ষাতে কি দিল, আমাকে এটা দেখো, আমাকে বলো, উত্তর মুখে বলতে পারা উচিত এটা। ধরো আমি এখানে দিলাম 220 ভোল্ট, এখানে আমি একটা লাগালাম, ভোল্টমিটার নিচের দিকে লাগাতে পারি, উপর দিকে লাগাতে পারি। আমাদের নিচের দিকে লাগালে ঘিনতি হবে, উপর দিকে লাগাচ্ছে। এখানে ধরো দিলাম এটাও 220 ভোল্ট। হয়েছে? আমি বললাম যে এখানে আমার দেখাচ্ছে 310 ভোল্ট, তাহলে এখানে আমি কত ভোল্ট দিয়েছি? এখানে ভি এর মান কত হবে সেটা আমি চাইছি। কত হবে কে বলতে পারে বলো? কত হবে ভি এর মান? কত হবে? রুট ওভার 310। 310ই আসবে। কি করে বের করলে? তোমরা যেটা করেছো আর কি, যেটা তোমরা মূর্খামি করেছো, সেটা হচ্ছে এটা হলো ভিএল মাইনাস ভিজি তার হোল স্কোয়ার প্লাস ভি আর তার স্কোয়ার। এইগুলো ভ্যালু পুট করেছো, এখানে বেশ পুট করেছো করো 220, তারপরে মাইনাস 220, এটা জিরো হলো, তারপরে হচ্ছে ভি আর 310, তাহলে ওটা বাইরে চলে আসবে, মানে কত পাচ্ছি? 310। কিন্তু একটু যদি পণ্ডিতি করো তাহলে ভালো করে দেখো, এটা রেজোনেন্স আছে না? রেজোনেন্স আছে না? নাই? তো যদি রেজোনেন্স সিচুয়েশনে থাকে তার মানে কি হবে? এখানকার যা ভোল্টেজ হবে আর এখানকার ভোল্টেজ কি হবে? সেম হবে। তাহলে পরীক্ষাতে অনেক সময় এই টাইপের অঙ্ক দেবে, এখানে আর ভ্যালু আর এই ভ্যালুটা সেম থাকবে। তাহলে পরীক্ষাতে তোমাকে ভাষা বলে দেবে না যে রেজোনেন্সে আছে, কি দেখে বুঝতে হবে? এই ভোল্টেজের মান থেকে বুঝে নিতে হবে যে রেজোনেন্সে আছে। তো যদি দুটোর ভোল্টেজ সেম থাকে বা দুটো রেজিস্ট্যান্স যদি কোনো মতে অঙ্ক দেখতে পাও যে সেম আছে, তাহলে ঢুকে যাবে সরাসরি রেজোনেন্সের কন্ডিশনে। রেজোনেন্সের কন্ডিশনে যা যা ঘটে সবগুলো তোমাদেরকে তখন মনে রাখতে হবে। হয়েছে? আচ্ছা, এবার
এটা আমাদের কোথায় কাজে লাগে, এটা আমরা কি কাজে ব্যবহার করি? এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডিও। কেমন রেডিও আবার কেমন করে হচ্ছে এটা, ভালো করে দেখো রেডিও কি করে, রেডিওর মতো কি করে এটা অপারেট করে, ভালো করে দেখ, শুনো এটা। আমি যদি কি করি যে এটা হচ্ছে এই জায়গাটাতে রোধ না লাগিয়ে এখানে হচ্ছে রেডিওর স্পিকার লাগানো আছে। কি লাগানো আছে এখানে? রেডিওর যেটা স্পিকার থাকে সেই স্পিকারটা এখানে লাগানো আছে। তাহলে স্পিকার যদি লাগানো থাকে তাহলে এখান থেকে কি বেরোবে? সাউন্ড বেরোবে। তো রেডিওর স্পিকারে কি লাগানো আছে? একটা কয়েল পেঁচানো আছে, এটা রোধের মধ্যে কাজ করছে। আচ্ছা, এবার রেডিওর যেটা নব থাকে, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকম চ্যানেল ধরায়, তো সেটাতে করা হয় যখন আমরা বিভিন্ন রকম ঘুরাই তখন এই সি এর মান পরিবর্তন করি, আমরা সি এর মান পরিবর্তন করি। রেডিও যদি কখনো ভেঙে থাকো, রেডিওর ভিতরে দেখো যখন ঘোরায় ওর সাথে একটা ফিতা দিয়ে ভিতরে একটা পার্ট থাকে এরকম বক্সের মতো, ওর ধারক থাকে, ওটা যেহেতু ওদের প্লেটের মতো এরকম থাকে, যখন ঘুরে তখন ওর প্লেটটার বিভিন্ন রকম ভাবে চেঞ্জ হবে, ক্ষেত্রফল চেঞ্জ হবে। তাহলে কি চেঞ্জ হবে? ধারকত্ব চেঞ্জ হবে। সমান্তরাল পাত ধারকত্ব শিখলে না? তাহলে যদি ক্ষেত্রফল চেঞ্জ হয়, যখন এটা ঘুরে তখন ক্ষেত্রফল চেঞ্জ হয়, ক্ষেত্রফল যদি চেঞ্জ হয় তাহলে ধারকত্ব চেঞ্জ হবে। এবার ধরো যে ধারকত্বের মান, ধরো ধারকত্বের মান কিছু একটা আছে, কিছু একটা মান দাঁড়িয়েছে, আর এল এর মান কিছু একটা দাঁড়িয়েছে। এর রুট ওভার করে এটা যে মান পাচ্ছি, মানে এল আর সি এর মান এমন দাঁড়িয়েছে যে রুট ওভার করে যে মানটা পাচ্ছি, এটাকে 2 পাই দিয়ে ভাগ করছি, ধরো এই মানটা যেটা পাচ্ছি সেটা ধরো 93.8 মেগাহার্টজ এর সাথে সমান। 93.8 কার? এটা N0। তো এটা কার রেডিও? কোন কোন চ্যানেলের? মির্চি কত? মির্চি শুনেছো? বলে না রেডিও মির্চি এত মেগাহার্টজ, বলার পরে বলে না, বলার পরে ফ্রিকোয়েন্সি বলবে এত মেগাহার্টজ, মানে ওই চ্যানেলটা যদি তোমাকে শুনতে হয় তো ওই চ্যানেলের ফ্রিকোয়েন্সি হলো ওটা, ওটা চ্যানেলের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো ওই চ্যানেল, ওই ফ্রিকোয়েন্সিতে তোমাকে নিয়ে যেতে হবে রেডিওকে। তার মানে যদি কি হয় যে সি এর ভ্যালু আমি এমন পুট করলাম, ধরো এল এর ভ্যালু হচ্ছে আমার 5, তাহলে সি এর ভ্যালু বের করতে পারবে তুমি। তো সি এর ভ্যালু ধরো সেরকম ভাবে ক্যালকুলেশন করে কিছু একটা ভ্যালু এখানে ধরো বসলো, ধরো 10 বসালে এই এল আর সি এইটুকু যদি ক্যালকুলেশন করে তাহলে 93.8 পাচ্ছি। তার মানে 93.8 মেগাহার্টজ মানে 10 টু দি পাওয়ার অ্যাকচুয়ালি 6 এই ফ্রিকোয়েন্সিতে চলে গেছে। যদি নিয়ে যাই নবটাকে ঘুরিয়ে, তাহলে কি হবে? মির্চি চ্যানেলে যেটা বাজছে ওটার জন্য সার্কিটটা হয়ে গেছে রেজোনেন্স। তার মানে কি হবে? ওই চ্যানেলে যেটা বাজছে সেটার জন্য রোধের মান সব থেকে কম, ক্ষমতার ব্যয় সব থেকে বেশি, মানে ওই চ্যানেলে যেটা বাজছে সে সাউন্ডটা সব থেকে বেশি জোরে শুনতে পাবে, অন্যান্য চ্যানেলকে শুনতে পাবে না। কেন? কার জন্য রেজোনেন্স হয়েছে? এখন এই ফ্রিকোয়েন্সিটার জন্য হয়েছে। এবার দেখা গেল ওর পাশে অন্য একটা চ্যানেল আছে, অন্য একটা ধরো চ্যানেল আছে, ধরো অন্য একটা চ্যানেলের নাম বলো। কি রেডিওর মেমোরি চ্যানেল থাকে না? কি থাকে? ধরো একটা, ধরো সায়েন্স সাব, ধরো একটা চ্যানেল খুললো, ঠিক আছে? সায়েন্স সাবে যদি চ্যানেল খোলা খুব কঠিন কাজ না, সহজ কাজ। ধরো এর সায়েন্স সাবে ধরো একটা চ্যানেল খুললো আর কি, ধরো ওর ফ্রিকোয়েন্সি ধরো 90 মেগাহার্টজ, তাই তো? 90 মেগাহার্টজে যদি আমি নিয়ে যাই তাহলে সায়েন্স সাবে যা চলছে সেটা শুনতে পাবে। তার মানে এখন এই জায়গাটাতে সব রকম চ্যানেলের ফ্রিকোয়েন্সি আছে। এবার আমি কোনটা ফ্রিকোয়েন্সিকে ক্যাচ করব সেটা নির্ভর করছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে, কোনটার জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে। আমার ফোনটা এখন বাজছে না, কারণটা কি? পৃথিবীতে এমন কোনো লোক নেই যে ফোন করছে না, সবাই কিন্তু ফোন করছে, একজন অন্যজনকে ফোন করছে, এই টাইমে ফোন করছে না কেউ কাকে, এরকম ব্যাপার নেই, আর করছে কেউ না কেউ। আমার ফোনটা বাজছে না, কারণটা কি? আমার ফোনের জন্য যেটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, আমার ফোন নাম্বার যখন আমি সিমটা কিনেছিলাম তাহলে কোম্পানি আমাকে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, এই ফ্রিকোয়েন্সিটা হলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। আমার ফোন নাম্বারে যখন কেউ ফোন করবে তখন কি করবে? ওই ফ্রিকোয়েন্সি ওয়েভ চারিদিকে পাঠাবে, যেখানে আমার মোবাইলটা থাকবে ওকে এটা ক্যাচ করবে, দিয়ে বেজে উঠবে যে তোকে ফোন করেছে, ফোনটা ধর। তাহলে ওটা হলো কি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তার মানে বুঝতে পারছো তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? যে ফ্রিকোয়েন্সির জন্য কি হবে সেটা রেজোনেন্সে পৌঁছাবে, আর রেজোনেন্সে যেই পৌঁছাবে তখন ওটার জন্য জোরে জোরে বাজবে, অন্যান্য ফ্রিকোয়েন্সির জন্য বাজবে না। বুঝতে পেরেছো? এবার ধরো আমি অন্য একটা চ্যানেল শুনবো, তাহলে অন্য একটা চ্যানেল শুনতে গেলে কি করতে হবে? এই কম্পাঙ্কটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার উপায় কি? সি এর মান চেঞ্জ করবো আমরা। আর অ্যাকচুয়ালি এল এর মান চেঞ্জ করা হয় না, কার মান চেঞ্জ করা হয়? সি এর মানটা চেঞ্জ করে দিলাম, দিয়ে ওই ফ্রিকোয়েন্সিতে চলে গেলাম, তাহলে ওই ফ্রিকোয়েন্সি শুনতে পাচ্ছি। এবার গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হয় একটা চ্যানেল খুলতে গেলে। এক সময় তোমরা ভালো করে মনে করো, তোমরা তখন বোধহয় 1-2 তে পড়বে হয়তো, বা 3-4 এ পড়বে যত সম্ভব। তখন আমি হয়তো 9-10 এরকম ক্লাস, তখন সে সময় খুব রেডিও উঠেছিল আর কি। ভালো করে লক্ষ্য করে দেখো, সবাই ওই বাড়িতে অ্যান্টেনা লাগিয়ে রেডিও শুনতো, তাই না? তো ওখানে কি হতো? গ্রামে গ্রামে ধরো চ্যানেল খুলে বসে আছে প্রত্যেকে।
চ্যানেল খুলে বসে থাকলে কি হবে, সমস্যাটা কি হবে? দেখা গেল এইটা রেডিও মির্চি, এটা তো হচ্ছে অনেক পুরনো কোম্পানি, তাই তো, পুরনো চ্যানেল এটা। এবার তুমি ধরো তুমি নিজের গ্রামে এই ফ্রিকোয়েন্সি দিয়ে একটা চ্যানেল খুলে দিয়েছো, তাহলে কি হবে? না রেডিও মির্চির কেউ সাউন্ড শুনতে পাবে, না তোমার চ্যানেলের কেউ সাউন্ড শুনতে পাবে, দুটোই তো একই ফ্রিকোয়েন্সিতে পাচ্ছে। মানে তোমার কথাও শুনতে পাবে, ওর কথাও শুনতে পাবে। তুমি যা গান বাজাচ্ছ, তুমি একটা ভোজপুরি গান বাজাচ্ছ, তাহলে ও একটা গান বাজাচ্ছে, তো দুটো মিলে রিমিক্স হয়ে যাবে, তাই না? তার মানে এই ফ্রিকোয়েন্সিতে যদি একটা চ্যানেল কেউ খুলে দেয়, ওই ফ্রিকোয়েন্সিতে আর অন্য কেউ চ্যানেল খুলতে পারবে না। এটা করার জন্য গভর্নমেন্ট একটা কি করে দিয়েছে, একটা নিয়ম করে দিয়েছে, যে যখনই তুমি একটা চ্যানেল খুলবে, গভর্নমেন্টের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে নিতে হবে। ব্যান্ডউইথ মানে কি? গভর্নমেন্টকে তুমি বললে যে আমি এই ফ্রিকোয়েন্সি থেকে এই ফ্রিকোয়েন্সিতে একটা চ্যানেল খুলছি, এটা গভর্নমেন্টকে জানাতে হবে। কত থেকে কতর মধ্যে, ধরো এটা বললে, মানে ধরো ওকে বললে যে 90 থেকে 94 এর মধ্যে কাউকে আপনি আর চ্যানেল খুলতে দেবেন না, এটা যেন না দেন, তার জন্য আমি প্রতি বছর এত টাকা করে আপনাকে ট্যাক্স দিচ্ছি। এটাই হচ্ছে ব্যান্ডউইথ কিনে নিলে ওকে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হবে, তাহলে গভর্নমেন্ট কি করবে, তোমাকে প্রোটেক্ট করবে। কেউ যদি খুলে রাখে, তুমি তাহলে পুলিশকে গিয়ে অ্যাপ্লিকেশন করলে যে আমার এই চ্যানেল আছে, এটা খুলেছে, তাহলে কি করবো, গিয়ে তুলে নিয়ে ধরে যাবে। কারণটা কি, ওই ফ্রিকোয়েন্সিতেও খুলতে পারবে না। খুলতে গেলে কি হবে, ওরও চ্যানেল চলবে না, তোমারও চলবে না, কারো চলবে না। এবার দুজনের মধ্যে মারপিট লাগবে, মারপিট লাগে, জিতবে কে, যে গায়ের জোর বেশি, তো ওটা করলে তো হবে না। তাতে করে মারপিট যেন না হয় বলে কি আছে, গভর্নমেন্ট আছে, পুলিশ আছে, তাহলে ওকে বলতে হবে যে আমি তো আগে থেকে ট্যাক্স দিয়ে রেখেছি, তাহলে আমার চ্যানেল খুলবে কেন? তো ওটার জন্য গভর্নমেন্ট একটা করে ট্যাক্স দিতে হবে, হয়েছে। এবার আমি যদি বলি যে জিও কোম্পানি এসে প্রথমে যখন খুললো, তখন 4G তে কেন লঞ্চ করলো জিওকে, বলো। জিও যখন প্রথম মার্কেটে এসেছিল, তখন প্রথমে 4G তো লঞ্চ করেছিল, 3G 2G এগুলোকে লঞ্চ করেনি, করেছিল। তখন সেই সময়তে সবাইকে নেট ফ্রি দিচ্ছিল, রিচার্জ করতে হবে না বলে তো জিও মার্কেট আসতে পেরেছে। সে সময়তে ভোদা ছিল, ভোডাফোন ছিল, এয়ারটেল ছিল, আর তারপরে কি কি ছিল যেন, আইডিয়া ছিল, বিএসএনএল ছিল, এমটিএস ছিল, এরকম বিভিন্ন রকম কোম্পানিগুলো ছিল না। সেই মুহূর্তে এসে জিও কোম্পানি এসে মার্কেট করছে। মার্কেট করার উপায় কি, ফ্রিতে দিয়ে লোক ফ্রিতে খাবে, তাই না? আর ফেসবুক চালাচ্ছি, দিনের পর দিন ফেসবুকে পড়ে থাকছে, কি কারণের জন্য, ফ্রিতে দিচ্ছে বলে। ফ্রিতে যে কারণটা কি, তুমি দেখো, অ্যাড দেখবে, কি আমাকে টাকা দিচ্ছে অ্যাড দেখার জন্য, আমি ওখান থেকে কিছু আমি রাখবো, কিছু যার চ্যানেল, যার ভিডিওটা তুমি দেখছো তাকে কিছু দেবো, মিলেমিশে আমরা চলবো, আর যে দেখছে বোকার মতো দেখতে থাকবে সারাদিন, তাই না? তাহলে ফ্রিতে মানুষকে যদি কিছু মানুষের কাছ থেকে পেতে হয়, তাহলে ফ্রিতে দিতে হবে কিছু, এটা হলো উপায়। ইউটিউব এখন দেখছো, ইউটিউবে যে এখন আগে একটা করে ভিডিও দিচ্ছিল অ্যাড দিচ্ছিল, দুটো আর তিনটে করে অ্যাড দিচ্ছে পরপর। তো মানুষ এতটা অ্যাডিক্টেড হয়েছে, কি করছে, অ্যাড কাটিয়ে হলেও দেখছে, আর কি করবে, তাই না? এবার কথা হলো যেটা, আমি এখন ইউটিউবে দেখবো যে এখন নতুন একটা বের করেছে, অ্যাড যদি তুমি না দেখতে চাও, তাহলে মাসে টাকা করে দাও, প্রিমিয়াম, তাই না? তাহলে এবার হচ্ছে ওই রকম ব্যাপার। তাহলে এবার কথা, জিও কেন, এবার গল্প করতে অনেক গল্প হবে, জিও কেন 4G তে লঞ্চ করলো, 3G তে বা 2G তে লঞ্চ করলো না কেন? কারণ হলো কি, সে সময়তে ইন্ডিয়াতে ভোদাফোন, এয়ারটেল এরা তো সবাই ছিল, তো প্রত্যেকের থেকে একটা করে ব্যান্ডউইথ কিনে রেখেছে। এবার 3G এর জন্য একটা ব্যান্ডউইথ হয়, 4G এর জন্য একটা ব্যান্ডউইথ হয়, যত জি বেশি হবে তার ফ্রিকোয়েন্সি তত বেশি হাই ফ্রিকোয়েন্সিতে সে অপারেট করবে। তাহলে ধরো সবাই 3G অবধি সে সময়তে বুক করে রেখেছে, তো তুমি যদি নতুন একটা কোম্পানি খুলতে যাও, তাহলে হয় ভোদাফোনকে তাড়াতে হবে, নাহলে এয়ারটেলকে তাড়াতে হবে, বা কাউকে তাড়িয়ে ওর ব্যান্ডউইথে তোমাকে ঢুকতে হবে। তো তাহলে ওর ব্যান্ডউইথে তুমি ঢুকবে কি করে, গভর্নমেন্টের রুলস অনুযায়ী একজন এখানে ব্যবসা করছে, তুমি ওকে তাড়িয়ে দিয়ে আর একদিন ঢুকে যাবে, সে তো করতে পারবে না। তাহলে ও চালাকি করে করলো কি, যে ওর থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে আমি চালাবো, তো বেশি ফ্রিকোয়েন্সিতে গভর্নমেন্টের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে নিল, ব্যান্ডউইথ কিনে নিলে ফ্রিতে সবাই বলে চালা, কত চালাবি, চালিয়ে নিল। তারপর বললো যে 1 বছর পরে বললো যে না, এবার সবাই রিচার্জ ভর, প্রত্যেক মাসে রিচার্জ করতে হবে, তাই না? তো ওই জন্য যখন জিও কোম্পানি যখন অপারেট শুরু করেছে, তখন শুরু করেছিল কি দিয়ে, 4G দিয়ে, কারণ 3G বা 2G তে সে ব্যান্ডউইথ পায়নি, বুঝতে পারলে? এবার এখন তো অনেক কোম্পানি উঠে গেছে, ওই জন্য উঠে গেছে বলে এখন জিও 3-4G থেকে 5G চলে এসেছে, তাই না? আচ্ছা, এবার আরো যদি আমি বলি, এখানে এটা আরো অ্যাপ্লিকেশন আছে। যখন আমরা গান শুনি হেডফোন লাগিয়ে, তখন দেখবে যে হেডফোনে দেখবে যে বিভিন্ন রকম মোবাইলের সেটিংসে বিভিন্ন রকম অপশন থাকে, ড্যান্স মোড থাকে, বেস মোড থাকে, ভয়েস মোড থাকে, এরকম ভাবে বিভিন্ন রকমের মোড থাকে আর কি। এবার বা হোম থিয়েটারে দেখবে যে বিভিন্ন রকম মোড থাকে। এবার এটা হওয়াতে এটার কারণটা কি, যখন তুমি বেস মুড করছো, মানে তুমি কি চাইছো, যে ইনস্ট্রুমেন্টের আওয়াজ বেশি শুনবে, যে গান গাইছে ওর গানটা আমার খুব একটা দরকার নেই, আমি শুনতে চাইছি কি ইনস্ট্রুমেন্টের আওয়াজটা বেশি শুনতে চাইছি।
এবার মানুষের ভোকাল ভয়েস, মানুষের ভয়েসের একটা ফ্রিকোয়েন্সি হয়। আমি যখন কথা বলবো ছেলেদের কথা ফ্রিকোয়েন্সি একটু কম হয়, মেয়েদের কথার ফ্রিকোয়েন্সি একটু কি হয়, বেশি হয়। ধরো আমার কথার ফ্রিকোয়েন্সি কত হবে, ধরো 500 থেকে 750 বা 800 এরকম হয়তো ফ্রিকোয়েন্সি হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে ধরো সেটা হচ্ছে 1200 থেকে ধরো 1000 থেকে 1200 এর মধ্যে ধরো হচ্ছে। এবার কথা হলো যে ইনস্ট্রুমেন্টের ফ্রিকোয়েন্সি ওর থেকে বেশি হয়, ধরো 1500 হার্জের কাছাকাছি আছে। এবার আমি করছি কি, যখন আমি বেস মোডে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা করছি কি চালাকি করে এই সি আর এল এর ভ্যালু এমন হয়ে যাচ্ছে আমার যে সেটা 1500 হার্জের জন্য রেজোনেন্স হচ্ছে, মানে কি 1500 হার্জ ফ্রিকোয়েন্সিটাকে জোরে শোনাবে, বাকি ফ্রিকোয়েন্সি গুলো কি শোনাবে, খুব একটা জোরে শুনতে পাবো না। তার মানে কি হয়ে যাবে, তখন বেস মোড যখন আমি করছি, তার মানে ইনস্ট্রুমেন্টের আওয়াজটা আমি শুনতে যাচ্ছি, বাকিগুলো আমরা শুনতে পাচ্ছি না। তখন আমরা অ্যাকচুয়ালি কি চেঞ্জ করছি, এল আর সি এর ভ্যালুই চেঞ্জ করছি। হয়েছে? তাহলে এটা হচ্ছে এই এলসিআর বর্তনীর, এলসিআর বর্তনী যে পড়লাম, পরে যে কিছু একটা এখান থেকে বেরিয়ে আসবে, এটা হচ্ছে তার আউটকাম। এটা অ্যাকচুয়ালি কি রেডিও, কিছুই না, বুঝতে পারলে? এটা হলো তার মেকানিজম। আচ্ছা, এবার এখান থেকে অঙ্ক যদি আমাকে দেয়, এবার এটা শেখাতে আমাদের কাজ সুবিধা কি হলো, এলসিআর শেখাতে আমাদের সুবিধা কি হলো। ধরো এবার ধরো কোন বর্তনীতে ধরো এটা আছে, এটা কি এল, আর এখানে কি আছে আর। এবারে যে এল আর দেওয়া আছে, ঠিক আছে। এবার আমাকে ধরো বললো যে এল আর দেওয়া আছে এখানে, আমার ধরো এখানে ভি বের করতে হবে, তাহলে ভি এর সূত্র কি হবে বলো দেখি। এখানে এক্স এল মাইনাস এক্স সি আছে, এখানে তো এল আর আর আছে, সি তো নাই, তাহলে কি হবে এখানে জিরো হয়ে যাবে। এটা স্কোয়ার প্লাস ভি আর তার স্কোয়ার হয়ে যাবে। যদি আমি বলি যে জেড, তাহলে জেড কি হবে এখানে এক্স এল তার স্কোয়ার প্লাস আর স্কোয়ার হবে। যদি আমি বলি যে ট্যান থিটা বের করব, ট্যান থিটার সূত্র কি ছিল, এক্স এল মাইনাস এক্স সি, এক্স সি তো নাই, এক্স এল বাই কত হবে আর হয়ে যাবে। আচ্ছা, যদি ধরো যদি আমার দেখা গেল যে ধরো সিআর আছে, তাহলে সিআর থাকলে কি কি জিরো হবে, এল গুলো জিরো হবে। তার মানে এলসিআর শিখে গেছি, এখন যেখান থেকে অঙ্ক দেখে না কেন যাই দিবে, ওই কটা যে কটা সূত্র শিখেছি সে কটা সূত্রতে যেটা থাকবে না তার জায়গাতে কি বসিয়ে দেবো, জিরো বসিয়ে দেবো, ক্যালকুলেশন করবো, আমরা কি পেয়ে যাবো, অ্যান্সার পেয়ে যাবো। আপনাদের মাথা ঢুকেছে না ঢুকেনি? আচ্ছা, এবার আমাকে বলো এই ছবিটা আমি যদি বলি, ধরো এখানে আছে আমার এল, এটা হলো সি, এটা হলো আর। ধরো এখানে ধরো এখানে আমি একটা ভ্যালু দিলাম, সেটা হচ্ছে ধরো 210। এখানে একটা ভোল্টেজ দিলাম, সেটা কিছু একটা হচ্ছে 50 ভোল্ট, আর এখানে ধরো দিলাম রেজোনেন্স হলে এখানে কত দিতে হবে 50, তাহলে এখানে ধরো 100 দিলাম। আর আমি বললাম যে এখানে তাহলে ভোল্টেজের ভ্যালু কত হবে, কত হবে বের করতে পারবে? পারবে না? পারবে না? এটা হচ্ছে ভিআর, বের করতে পারবে? পারবে না? পারবে না? পারবে। সেটা কি করে বের করবে, আমরা কি জানি, ভি ইকুয়ালস টু রুট ওভার ভিএল মাইনাস ভিসি তার হোল স্কোয়ার প্লাস ভিআর তার স্কোয়ার। ভি এর জায়গাতে এটা ভ্যালু পুট করবো, ভিএল ভিসি এর ভ্যালু পুট করবো, ভিআর এর ভ্যালু বেরিয়ে যাবে। এবার যদি বলে যে এই বর্তনীর ক্ষমতা গুণক বের করো, তাহলে আমরা কি জানি cos থিটা ইকুয়ালস টু কত জানি, ভি আর বাই কি ভি, তাই না? তাহলে ভি এর ভ্যালু কত 220, 220 এখানে বসিয়ে দেবো, আর ভিআর এর ভ্যালু যেটা এখান থেকে বের হবে সেটা এখানে বসিয়ে দেবো, তাহলে cos থিটার ভ্যালু বেরিয়ে যাবে। এই ধরনের আমাদের অঙ্ক থাকবে। হয়েছে? বোঝা গেছে? এটা একটু টুকে নাও মোটামুটি করে, আর অঙ্কগুলো দাগিয়ে নাও, তাহলে শেষ চ্যাপ্টার, চ্যাপ্টার শেষ, সব শেষ।